আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভিডিওর প্রথমে আপনাদেরকে ছোট্ট মজাদার একটা গল্প শোনাতে চাই। এক বানরকে এক ব্যক্তি আম দিছে, একটু বড় সড়ই আম দিছে। তো সেরকমও বলো না, মানে বানর চাইলে সেটা গিলে খাইতে পারে, এরকম সাইজের একটা আম দিছে। বানর করছি কি, হাতে নিয়ে সুন্দর করে আমটা দেখলো, দেখে দেখে পাকা সুন্দর দেখা যাইতেছে, ঘ্রাণ আছে নাকের কাছে, না দেখলো মুখের মধ্যে দিয়ে চাবান দেওয়ার দরকার নাই, তিনি গিলা ফেলাইছেন। বেশ সুন্দর কথা, একটা বড় আম গিলা খাইছেন। পরবর্তীতে প্রকৃতির ডাকে সেই বানর যখন গেছে, গিয়া তার সকল কিছু হয়, ওই যে আমের মধ্যে যে আটি ছিল সেই আটিটা তো আর হজম হয় নাই, আটি আমানি আছে, এখন ওই আটি আর বের হয় না। তিনি অনেক চেষ্টা করিয়া কষ্ট করিয়া তিনি আটিটা কোনো রকম বের করছেন। তারপরের থেকে ওই বানরকে যেই আম দিক না কেন, আগে তিনি আমটা হাতে নিয়ে ভালো করে দেখেন, তারপরে প্রকৃতির ডাক যেখান দিয়ে বের হয় তিনি ওইখানে একটু নিয়ে ধরেন। তো পাশের একজন মানুষ জিজ্ঞেসে, আচ্ছা বানরটা এরকম করে কেন, ওকে আম দিলে পরে ও পিছনে নিয়ে কী করে, কি ওটাকে মানে কি বোঝাতে চায়? বলে না, ও তো কিছু বোঝাইতে চায় না, ও নিজেই বুঝতে চায়। বলে নিজে কি বুঝতে চায়? বলে এর আগে এরকম একটা ঘটনা ঘটছিল, একটা মাঝারি সাইজের আম দিছিল, ও গিলে খাইছিল, কিন্তু আইটটা আর বের হয় নাই, অনেক কষ্ট হয়েছে হর, এই কষ্টের কথা আর ও এখন পর্যন্ত ভুলতে পারে নাই। যার কারণে কেউ আম দিলে ও পিছনে নিয়ে আগে মাপ দিয়ে দেখে যে বাড়াইব কিনা। এই গল্পটা আমি এই জন্যই বললাম, যদিও মজাদার হাসির গল্প, তারপর আমার মানে ওইভাবে আমি বললাম না। বর্তমান সময় দেখেন, কিছু মানুষের কথার যে ধারা, কথার যে মানে কি বলে, ওই যে আমি আগের ভিডিওতে বলছিলাম গোমর, অর্থাৎ মানে নিজেকে শ্রেষ্ঠত্ব প্রমাণের ভাব যেভাবে দেখাইতেছে, বিশেষ করে আমাদের গর্বের জায়গা, আমরা বলি হায় রে আমাদের গর্বের সেনাবাহিনী, এই দিনও দেখতে হলো। মানে আমরা গর্বের জায়গা ভাবি কোনটা, আমাদের সেনাবাহিনী, সেনানিবাস, সার্বভৌমত্বের জায়গা। আমি মনে করি যে আমার দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য সর্বশেষ আশ্রয়স্থল হচ্ছে আমাদের সেনাবাহিনী। মানে সকল বাহিনী, দেশের অভ্যন্তরীণ যারা কাজ করেন আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য, তারা ব্যর্থ হওয়ার পরের আশ্রয়স্থলটা ওইখানে তারাই ধরে রাখেন। কিন্তু আজকে তাদের এই সমস্ত পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হওয়া লাগতেছে কেন বলেন তো? অনেকেই বলতেছেন, দেখলাম যে এটার জন্য নাকি সেনাপ্রধানই দায়ী, অনেকে সেনাপ্রধানকে দায়ী করতেছেন। ওই যে 5ই আগস্টের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি তো বলছিলেন যে আমি দায়িত্ব নিলাম, আপনারা নিশ্চিন্তে থাকুন, আমরা ভালো একটা ভালোর দিকে এগিয়ে যাব, এরকম বক্তব্য দিয়েছিলেন, কিন্তু তিনি তা করেন নাই। ধানমন্ডির 32 নম্বরে কর্মকাণ্ড দেখে দেশের মানুষের এদের প্রতি আস্থা একটু কমে গেছে। আর বিশেষ করে যখন মানে একটা কথা বলি, যাদেরকে বদনাবার অনুমতি দেওয়া হবে না, তাদেরকে যদি মাতব্বরি করতে দেন তাহলে তো এমনই হবে। মানে ওই সমস্ত মানুষের হুমকি ধামকি খাওয়া লাগে এবং ছাড় করা লাগে। আমি একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিও আপনারা দেখছেন, সেই ভিডিওতে যিনি সেনাবাহিনীকে ধমকাইছেন, ধমক দিয়ে কথা বলছেন, তার নাম হলো ডক্টর SM খালিদুজ্জামান। তিনি ঢাকা 17 আসনের জামাত ইসলামের MP প্রার্থী, অর্থাৎ তারেক রহমানের যে ঢাকা 17 আসনে নির্বাচন করতে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এই খালেদুজ্জামান। ওই ভিডিওর মধ্যে, ওই ভিডিওটা আমি কয়েকবার দেখছি, ওই ভিডিওর মধ্যে ছোট্ট একটা ক্লিপ বা কয়েক সেকেন্ডের কথা আপনাদেরকে আমি শোনাবো, ওই ভিডিওটা আমি দেখাবো। আমি সেইখানে যে কথাগুলো বলছেন আমাদের সেনাবাহিনীকে, মানে কোনো এক ব্যক্তিকে না, ওইখানে সে যে অফিসার আছে বা কর্মকর্তা তাকে না, পুরো বাহিনীকে তিনি যেভাবে কথা বলছেন সেইটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। আমি যার কারণে শিরোনামই দিছি হাইরে আমার গর্বের সেনাবাহিনী, এই দিনও দেখতে হলো, বিশেষ করে আমার দেখতে হলো। আমি জানি না আমাদের বাহিনীর সদস্যগুলো এই বিষয়গুলো কিভাবে নেবেন, তারা পদক্ষেপ, কিন্তু ওই যে প্রথমে যে গল্পটা বললাম, আমি সেই গল্পের প্রতি বিশ্বাস রাখতে চাই, আমি সেই গল্পের উপরে আস্থা রাখতে চাই যে আজকে যারা আমাদের সেনাবাহিনীদের সামনে এই এই সমস্ত কথা বলতেছেন, হুমকি ধামকি দিয়া, ধমক দিয়া, ভবিষ্যতে তাদের কথার ওজন মাপতে হবে। তারা একটা কথা বলতে যেন 1000 বার তাদের চিন্তা করতে হয় যে কথাটা আমি কাকে কোন সময় কিভাবে বলতেছি। লাগামহীন কথা বলতেছে, লাগামহীন, এটা আমি দেশের সাধারণ নাগরিক হিসেবে মেনে নিতে পারতেছি না। আমাদের বাহিনীর সদস্যরা বা তারা কিভাবে দেখবে তাদের, মানে আমি যে সময় ভিডিও করতেছি এই সময় পর্যন্ত
আইএসপিআরের পক্ষ থেকে আমি কোনো বিবৃতি পাই নাই। হয়তো বা তারা বিবৃতি দিতে পারেন, আমরা পরবর্তীতে দেখব, প্রয়োজনে সেটা নিয়েও কথা বলবো। আমরা আলোচনা করি, কথা বলি, ভিডিওটা দেখেন। ওই ভিডিওর মধ্যে এই কথাটুকু আপনি আপনি নিতে পারেন কিনা দেখেন, ভিডিওটা দেখেন। আপনি বলুন যে এই যে ব্যক্তিটা খালেদুজ্জামান, তার কি যোগ্যতা? দেশের মানুষ তাকে চিনতাম না। তাকে চিনি তারেক রহমানের আসনে তিনি নির্বাচন করতেছেন, এই জন্য চিনি। দেশের জন্য তার কিছু অবদান আছে, দেশের জন্য কিছু করছেন বলতে পারেন? আমি বলতে পারি না, আমি দেখি নাই। নির্বাচনের প্রচারণায় তাকে দেখতেছি। আজকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে তার নামটা জানলাম, এর আগে নামও জানি নাই। তিনি কি বললেন আমাদের সেনাবাহিনীকে? যে সব সময় সমান যায় না। অনেক বড় বড় অফিসার পা ধরেছে 5ই আগস্টের পরে আমাদের গিয়ে, মানে তাদের কাছে গিয়া নাকি সেনা অফিসাররা পা ধরছে 5ই আগস্টের পরে, এই কথা বলতেছেন। এটা কি মনে করেন? এইটা আমি মনে করি যে রীতিমতো হুমকি প্রদান করা, রীতিমতো হুমকি প্রদান করছেন আমাদের সেনাবাহিনীকে। এটা তো নতুন না। এটা কি নতুন? দেখেন, একটা সময় এই হাসনাত আবদুল্লার মুখে আমাদের সেনাবাহিনীকে নিয়ে যে সমস্ত অকথ্য ভাষায় বক্তব্য দিতে শুনছি, বর্তমানে অবশ্য দেয় না। গোপালগঞ্জের তারা যে ট্যাঙ্কের মধ্যে পালিয়েছে তারপরে একটু কমই শুনতেছি। তারপরেও নাসির উদ্দিন পাটোয়ারি, তিনিও কিন্তু আমাদের সেনাবাহিনীকে নিয়ে কী বক্তব্য দিচ্ছেন। আমাদের সেনাপ্রধান কি বলছেন? বলছেন যারা ছোট মানুষ, বোঝে না, বিবেক বুদ্ধি এখনও হয় নাই, তারা যখন বড় হবে, বিবেক বুদ্ধি হলে তারা বুঝতে পারবে, লজ্জিত হবে। কিন্তু এই যে খালেদুজ্জামানকে আমাদের সেনাপ্রধান কি বলবে? তাকে কি কোনো অন্যায় কথা বলা হয়েছিল যে এটা হচ্ছে ক্যান্টনমেন্টের এরিয়া, এখানে আপনি গানম্যানরা যাইতে পারেন না? তখন উনি বলতেছেন যে এখানে গানম্যানরা যাইতে পারবো না, তাহলে আমি আমার নিরাপত্তা বলে আমরা তো নিরাপত্তা আমরাই দিচ্ছি, এটা আমাদের রুলসের মধ্যে নাই। তার রুলসটা তিনি জানাইছেন। আর তাকে ওই সেনা কর্মকর্তাকে যেভাবে মানে হেয়মূলক কথা বলা হলো, যেভাবে অপমান করা হলো, ভিডিওটা যদি না হইতো তাহলে তো আমরা বিষয়গুলো জানতেই পারতাম না, আমরা জানতামই না যে আদৌ তলে তলে এত এত ঘটনা ঘটে গেছে। এটা সত্যিকার অর্থেই মানে কি বলবো, যে এটা যদি শুধুমাত্র ওই জায়গায় যে সেনা কর্মকর্তা বা সদস্যরা ছিলেন তাদেরকেই আপনি ধরে নেন যে তাদেরকে থ্রেট দিচ্ছে, ধমক দিচ্ছে বা তাদেরই অপমানের বিষয়, আমি এটা মেনে নিতে পারবো না। এটা পুরো সেনাবাহিনীকে তারা মানে ধমকের উপর রাখতেছে। এবং এটা আমরা বাঙালি জাতি হিসাবে যেহেতু আমরা আমাদের সেনাবাহিনীকে নিয়ে গর্ব করি, সেহেতু আমাদের জন্য লজ্জাজনক বিষয়। সেনাবাহিনীর পক্ষ থেকে তো এই কথাটাও বলতে পারে যে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে তাকে, না হলে ক্যান্টনমেন্টে অবাঞ্ছিত ঘোষণা করা হলো, এই ধরনের কথাও তো বলতে পারে। হয়তো বা তারা বলবে, আমি জানি না, এখন পর্যন্ত আমার চোখে পড়ে নাই। তবে আমি শুধু এই কথাই বলবো, দেশের মানুষ আফসোস করি, আফসোস করা ছাড়া তো উপায় নাই যে 5ই আগস্টের পরে কী এমন হইল দেশে যে সেনাবাহিনীকে এখন এই সমস্ত মানুষেরা যারা মানে সঠিক সুস্থ নির্বাচন হলে পরে জামানত পর্যন্ত আইরা ফেলাইবে, তারা ঠেট দিয়ে কথা বলে। তারা বলে যে অনেক সেনা কর্মকর্তার কথা বলছে, কর্মকর্তা গিয়া নাকি তাদের 5ই আগস্টে বলে পা ধরছে আর সেনাবাহিনী ছাড় করতেছে। এই জায়গায় যদি সাধারণ একজন মানুষ হইতো, তিনি যদি জামাতে ইসলামের কোনো প্রার্থী না হইতেন, তাহলে কি হইতো? তাহলে কি ছাড় করতেন? আইন তো সবার জন্য সমান হওয়ার কথা ছিল। এখন দেখবেন যে যদি সেনাবাহিনী একটা শক্ত অবস্থান নেয়, দেখবেন যে জামাতে ইসলামের পক্ষ থেকে এই যে জিন্দাওয়ালি বলে দেবে এটা তার ব্যক্তিগত বক্তব্য, এই কথাই বলবে, যেটা তার ব্যক্তিগত কথা, রাজনৈতিক কথা না। যদি জামাতে ইসলামের এমপির প্রার্থী না হইতেন, তাহলে কি এই পাওয়ারটা বা এই যে কি বলে দৃষ্টতা দেখাইতে পারতেন? এই সাহসটা তিনি পেতেন? মানে সব কিছুই হজবরল। ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী না, ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী না। এরা মানে এরা কি মনে করে আমি জানি না। তবে ওই যে প্রথমের গল্পটা আমি আবার মনে করে দিই, একটা সময় তাদের ওই আম খাইতে আটি পিছনে না মারতে হবে। সেনাবাহিনী আমার বিশ্বাস তারা দেখতেছে, তাদের রুলস অনুযায়ী চলে, ডিসিপ্লিন ফোর্স, একেবারে নিয়ন্ত্রিত ফোর্স। এই বাহিনীর সাথে আপনি এই ধরনের কথা বলবেন, আজ বা কাল, পরশু, 1 মাস 2 মাস 6 মাস 5 বছর, 1 সরকার 2 সরকার পরে যখনই হোক, আমার বিশ্বাস এদেরকে আইনের আওতায় আনবে সেনাবাহিনী।
প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।